এখানে আমরা পার্সোনাল ভ্যালুসটা অ্যাসক্রাইব করি না। আর দ্বিতীয়ত পরিস্থিতি কিন্তু ঘোলাটে, এটা আমাদের স্বীকার করতেই হবে। আমাদের পক্ষে বিপক্ষে দেশের বাইরের নানান রকমের প্রচারণা কিন্তু চলছে। এখন আমরা যদি বিজ্ঞতার সঙ্গে বিষয়গুলো অনুধাবন না করি এবং সেভাবে অ্যাকর্ডিংলি আমাদের যেই কার্ড সেটা আমরা প্লে না করি, তাহলে কিন্তু কপালে খারাপই আছে, এটা আমাদের মানতেই হবে। এখন আমি একজন নিরপেক্ষ ঘরানার মানুষ, অফিসিয়ালি 30 বছর ধরে আমি এটা চর্চা করি, সকল মত পথের খোঁজ খবর রাখি, পার্সোনাল কোনো পর্যায়ে ভোটাধিকার প্রয়োগ করি না, গোপনেও কাউকে সমর্থন করি না, নানান হনরিফিক ব্যবহার করি। আমি বেসিক্যালি কোট করি না, আমি আমাদের বিজ্ঞ আইনজীবী আমাকে যেটা বলবেন সেটা আমি ব্যাখ্যা করেছি। বেসিক্যালি আওয়ামী লীগের লেসপেন্সার যারা, তারা এই হনরিফিক গুলি ব্যবহার করতো। জাতির পিতা বঙ্গবন্ধু, শেখ মুজিবুর সুকন্যা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি বেসিক্যালি এটা কোট করতাম, কারণ আমার আইনজীবী আমাকে শিখিয়ে দিয়েছিলেন যে একবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় যখন আসামি হয়েছি, ওটাতে জয়লাভ করার পর দ্বিতীয়বারের মামলায় যাওয়ার ঠিক হবে না, তখন এটা ডিফেন্স হিসেবে কাজ করবে। স্যার ওইটা ছিল আপনার বর্ম আর কি, রাইট, যাতে নাকাল না হই আর দ্বিতীয়বার। মামলা আমারও ছিল মানে আমাদের মানে রেসপেক্টেড অ্যাঙ্কর, আমাদের সবার প্রিয় হাসিনা আক্তার আপা, উনি ছিলেন 3 নম্বর আসামি। 3 নম্বর আসামি, আমি 1 নম্বর আসামি। 2 নম্বর আসামি ছিলেন আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপনার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বর্ষিয়ার নেতা। আমাদের 3 জনকে এই মামলা লড়তে হয়েছে, এবং আপনাদের সবার দোয়ায়, আল্লাহর রহমতে, এই কথার এই ফাঁক ফোকরের কারণে আমরা কিন্তু গলিয়ে বেরিয়ে গেছি, জয়লাভ করেছি মামলায়। হাসিনা হারাতে পারেনি, ওই শেখ হাসিনা। এই হাসিনা জিতেছে, হেরেছে। যাই হোক, এটা সাইবার আদালতের কাহিনী ছিল। আপনার চট্টগ্রামে আমাদের অসংখ্যবার চট্টগ্রামে দৌড়দৌড়ি করতে হয়েছে ঢাকা থেকে, এটা একটা তকলিফের বিষয় ছিল। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, আপনার এখানে যেই অবস্থাটা, এখানে আমরা পার্সোনাল ভ্যালুসটা অ্যাসক্রাইব করি না। আর দ্বিতীয়ত পরিস্থিতি কিন্তু ঘোলাটে, এটা আমাদের স্বীকার করতেই হবে। আমাদের পক্ষে বিপক্ষে দেশের বাইরের নানান রকমের প্রচারণা কিন্তু চলছে। এখন আমরা যদি বিজ্ঞতার সঙ্গে বিষয়গুলো অনুধাবন না করি এবং সেভাবে অ্যাকর্ডিংলি আমাদের যেই কার্ড সেটা আমরা প্লে না করি, তাহলে কিন্তু কপালে খারাপই আছে, এটা আমাদের মানতেই হবে। যদি না মানি, সেই বিষয়টাই ইঙ্গিত করেছেন আমাদের কমরেড ফরহাদ মজার, কিন্তু না বুঝে বলেননি। তার সঙ্গে আমাদের কাজের সম্পর্ক দীর্ঘদিনের। উন্নয়ন বিকল্প নীতি নির্ধারণী গবেষণা তিনি যখন প্রতিষ্ঠা করেন, তখন থেকে তিনি এবং তার পার্টনার, আমি আধুনিক অর্থেই বলবো, পরে বিবাহ হয়েছে, যিনি এখন মাননীয় উপদেষ্টা, তাদেরকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। এখন যেহেতু ক্লাসিফাইড অনেক বিষয় আশয় নিয়ে তারা গবেষণা করেছেন, কাজ করেছেন, এটার ইমপ্লিকেশন বুঝেই কিন্তু চিন্ময়ের প্রতি সংহতি প্রকাশ করেছেন, না বুঝে করেন, তাই না? ওনাকে কোনোভাবেই আপনার বলা যাবে না যে তিনি আওয়ামী স্পেন্সার, ডিসপেন্সার, এই ধরনের কথাবার্তা বলার কোনো সুযোগ নাই। আর আপনার যেই অবস্থাটা, উনি যখন শওকত মাহমুদ সহ যে আয়োজনটা করেছিলেন বনানী শেরাটনে, সেখানে লেফটেন্যান্ট জেনারেল সোহরাওয়ার্দী এবং আমরা উপস্থিত ছিলাম। আমরা কেন উপস্থিত ছিলাম এটা নিয়ে নানান রকম জল্পনা কল্পনা হয়েছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, অন রেকর্ড। ইনসাফ সম্মেলন, জি জি, এই যে ইনসাফ সম্মেলনে আমরা গিয়েছিলাম, এটা নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছিল। কারণ আমি তো যে কোনো খানা আছে সেখানে যাব, আমাকে অনেকে মজা করে এই জন্য বলে আমি সকল ঘাটের কলা, মানে আমি তো, আমার কোনো এক্স নাই টু গ্রাইন্ড। একজন সাংবাদিক যেমন যায়, একজন পর্যবেক্ষক সব জায়গায় যাবে। আমি আজকে যেমন গণ আজাদী লীগের আপনার মাওলানা তর্ক বাগিশের 124তম জন্মবার্ষিকীর আয়োজনে আমি গিয়েছিলাম। এখন এটা দেখে কেউ যদি মনে করে আমি গণ আজাদী লীগের লোক, তাহলে তো এটা ভুল করা হবে। এরকম অস্থিতিশীল পরিস্থিতি হয়ে একটা কিছু হবে এরকম আমরা শুনতে পাচ্ছি, বা সরকার ব্যর্থতা প্রমাণ করার চেষ্টা। তো অনেকে বলছেন যে বিষয়টা পরিষ্কার, মানে কল স্পেড বলে দেয়া ভালো। পানি সবসময় নিচের দিকে গড়ায়, এক নদীতে 2 বার গোসল করা যায় না। সুতরাং এটা ভাবার কোনো কারণ নাই যে এই সব কারণে আপনার যিনি ভারতে চলে গেছেন তিনি আবার ফিরে আসবেন। একবার যাকে দেখেছি আবার তাকে দেখতে চাই, হাতেম তাইয়ের এই ধাঁধা এখানে কার্যকর হবে না, উইথ ডিউ রেসপেক্ট।
অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। প্রদীপ চন্দ্র শেষ করবেন প্লিজ আপনার শেষ বক্তব্য। আপনার মাইক্রোফোন অফ। আপনি মিউট করা। আমার সর্বশেষ কথা হলো দেশের আজকের যে পরিস্থিতি এবং যারা এই পরিস্থিতির জন্য যারা দায়ী, গত 16 বছর যারা শাসন করে গেছেন, তাদেরকে বিচার আওতায় আনা হোক প্রত্যেকটা ঘটনার জন্য। এবং আজকে গত 3 মাসে দেশে যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, আমি মনে করি এগুলো বন্ধ হওয়া উচিত এবং দেশটা একটা ব্যালেন্স হোক। আপনার সকল ধর্ম মত এখানে একসাথে বসবাস করুক, একটা সুন্দর সম্প্রীতির উপরে ভিত্তি করে। দেশটা সুন্দর, এই দেশটা অনেক সুন্দর দেশ, বিশ্বের কোথাও এত সুন্দর দেশ নাই। আমি অনেক দেশ ঘুরেছি আমি চাই এই দেশটা আরো ফ্লারিশ করুক। এটা আমার জন্মভূমি। আমি চাই না এই দেশ ছেড়ে কোথাও যেতে। আমি প্রতিটা রিলিজিয়নের প্রতি আমার সমান ভালোবাসা শ্রদ্ধা আছে। আমি চাই না এই দেশে শুধু ধর্মকে ব্যবহার করে সবাই রাজনীতি করুক, সেটা যেই হোক না কেন। আমি এই দেশের সকল মানুষের সার্বিক মঙ্গল চাই এবং যারা মারা গেছেন আমি চাই প্রত্যেকটা হত্যার বিচার হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক, এই দেশটা আরো সমৃদ্ধি লাভ করুক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। মামুন ভাই, হ্যাঁ প্লিজ। আলিফ হত্যাকাণ্ডের দ্রুত চার্জশিট দাখিল হোক, ন্যায় বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত বিচার আইনে সর্বোচ্চ 60 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। তাতে যারাই জড়িত হয়, যে সংগঠনও জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। ইসকনের বিষয়ে রিট হয়েছে, অ্যাটর্নি জেনারেল সাহেব বক্তব্য রেখেছেন, আরও রাখবেন। আমার বক্তব্য, এখন যে ন্যারেটিভে আমরা আলোচনা করছি, এই ন্যারেটিভ চললে এটি আওয়ামী লীগের লাভ হবে। আমাদের ন্যারেটিভ কাউন্টার দিতে হবে। আওয়ামী লীগারদের বিচার দ্রুততার সঙ্গে শুরু হয়েছে, এটা আরো শেষ করতে হবে। আর সংস্কারের বিতর্ক করে নির্বাচনের দিকে এগুতে হবে, সবার প্রতি শ্রদ্ধা রেখে। অসংখ্য ধন্যবাদ। নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনি আর কিছু বলবেন না? আমরা শেষ করব। আমি যেটি বলবো যে, আমি বরাবর যেটা বলি, ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম। আমাদের সর্বক্ষণ সতর্ক থাকতে হবে। কমপ্লেসেন্সির কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে এবং প্রিয় দর্শক আপনাদের যারা শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে, যে এই শান্তির জন্য এত কিছু হচ্ছে, একটা বিপ্লব হয়ে গেল, দুনিয়া সব মানুষ রাস্তায় নেমে এসেছে এবং সেটা যাতে বিফল না হয় সেটাই আমাদের কাম্য থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।